মানুষজন পিছনে লেগে অন্য দল সহযোগিতা করে তারা সরকারকে একটা বিপদে ফেলতে চেয়েছে, অতীতে সফল না হলেও এবার ছাত্র জনতার বা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভর করে এবার বিরোধী দলগুলো সফল হয়েছে, এটুকু আমি বলতে পারি। শুধুমাত্র ছাত্রদের আন্দোলন তো এই পর্যায়ে ছিল না। পরবর্তীতে তারা কোটা বাতিল চেয়ে আন্দোলন করেছে, পরবর্তীতে তারা 9 দফায় থেকে 1 দফায় চলে এসছে, ধাপে ধাপে তারা এগিয়েছে। এবং এ ব্যাপারে যারা ইন্ধন দিয়েছে, আপনি যদি একটা যে ব্যাপার খেয়াল করে দেখেন, এখন কিন্তু বেরিয়ে আসছে যে ছাত্রদের মধ্যে কারা ছাত্র না কোন দল থেকে যে লুকিয়ে থেকে অন্য দলের সাথে সম্পর্ক রেখে তারা ছাত্র নেতা হয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং আপনি যদি ছাত্র নেতাদের যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, 158 জন সমন্বয়ক ছিল। আমি আসলে সত্যিকার অর্থে 10 জনের বেশি সমন্বয়ককে মিডিয়াতে দেখি না, তাদেরকে চিনিও না আসলে। এবং তাদের যদি পরিচয় দেখেন আপনি, তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, এ নিয়েও কোনো সম্পর্ক নেই। এবং আমি শুনেছি টেলিফোন কল যেমন ফাঁস হয়েছে যে কোন রাজনৈতিক নেতা, দলের প্রধান, খুব বড় দল না হলেও তারা পরামর্শ দিচ্ছেন, এবং সেটা পত্রিকায় স্বীকারও করা হয়েছে। এবং এমনও বলা হয়েছে এইটা পরবর্তীতে সশস্ত্র বিপ্লব করার একটা ছিল, এটা সরাসরি আমরা শুনেছি। সুতরাং এটা যে শুধুমাত্র ছাত্ররাই হয়তো শুরু করেছে, কিন্তু শেষ করার জন্য হয়তো কোনো বিদেশি শক্তি যারা অর্থ এবং অন্যান্য সরবরাহগুলো করেছে, সেগুলো আমাদের চিন্তা করে দেখতে হবে, খুঁজে বের। আজকে হয়তো আমরা পারবো না, কিন্তু ভবিষ্যতে যখন এ নিয়ে আলোচনা হবে, যখন তথ্য ফাঁস হবে, তখন নিশ্চয়ই আমরা জানতে পারবো। আপনি বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধনের কথা বলছেন, তো রাজনৈতিক দল তো এখানে আসবেই, তারা আন্দোলনকে সমর্থন করে, তারা দীর্ঘদিন তারা আন্দোলন করবার, এভাবে আন্দোলন জমানোর মতো সুযোগ পায় নাই, তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, মানে তারা নিজেরা নির্বাচন করে ক্ষমতায় যাবে সেই রকম একটা বাস্তবতাও কি ছিল? তারা আসলে এইভাবে আন্দোলন না করে কি বা তাদের হাতে উপায় ছিল? আমার সত্যি দুর্ভাগ্য মনে হয় আমাদের জাতির জন্য। কারণ কি জানেন, যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, রাজনৈতিক আন্দোলন করবে, তারা দাবি আদায় করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক জনসম্পৃক্ততা শূন্য হওয়ার জন্য বা কম থাকার জন্য তারা কিন্তু দাঁড়াতে পারে নাই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের উপর, যেমন হেফাজতে 5ই মে 13-তে তারা হেফাজতের উপর ভর করলো বিএনপি। কোটা আন্দোলনে, আগেরটার কথা বলছি, তারা কোটা আন্দোলনের উপর, নিরাপদ সড়ক আন্দোলনের ভর করলো। এটা খুবই দুঃখজনক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য। রাজনৈতিক দলগুলো শক্তিশালী হবে, রাজনৈতিক তত বাংলাদেশের উন্নয়ন হবে। রাজনৈতিক দলগুলো যদি পরগাছার মতো অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা করে, সেই সরকার কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু সেটাই আমি প্রশ্ন করছিলাম যে রাজনৈতিক দলগুলো কি করবে? যখন রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশ নিয়ে আসে, তখন অনেক পুলিশ, অনেক অনুমতি, অনেক বাধা বিপত্তি, সেগুলো নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথেই আলোচনা হয়েছে স্টুডিওতে বসে, যে কি পরিমাণ বাধা বিপত্তি সরকারের পক্ষ থেকে তৈরি করা হতো। তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর সামনে পথই কি খোলা ছিল? সেই প্রশ্নটা একটু মানে রাখতেই চাই যে কি আপনি যদি 47 পরবর্তীতে, আমি ইতিহাসে ফিরে যেতে চাই না, পাকিস্তানের 24 বছর, এই 54 বছর, এর মধ্যে অনেক গণ আন্দোলন কিন্তু সফল হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে, শুধুমাত্র জনগণের সমর্থন নিয়ে। জনগণ কিন্তু যতক্ষণ পর্যন্ত পথে না নামবে, কোন রাজনৈতিক দলই সফল হতে পারবে না শুধুমাত্র নিজেদের নেতা কর্মীদের দিয়ে। এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, এবং সেজন্যই জনগণের পক্ষে থাকতে হবে। অতীতের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে, পক্ষে নিয়ে নেমেছে তো রাজনৈতিক দলগুলো, তো এখন বলছে যে তারা ছিল, তারা জনগণকে নিয়ে নেমেছে, তাদের নেতা কর্মীরা নেমেছে এই আন্দোলন, এবং এই আন্দোলন সফল হয়েছে। শুধু মানে ছাত্ররা করলে যেমন ঠিক বলেনি, মানে জনগণের অংশ তো তারাও, তারা ভর করেছে, তারা নেতৃত্ব দেয়নি, তারা সাথে ছিল, তারা সহযোগী হতে পারে, কিন্তু মূল নেতৃত্বে তারা ছিল না। এটা আপনাদের চিন্তা করে দেখতে হবে। মূল নেতৃত্বে যারাই থাকুক তারা সফল হবে। যদি রাজনৈতিক দলগুলো মূল নেতৃত্ব না দিয়ে থাকে, আপনিও স্বীকার করছেন, তাহলে তারা যখন পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত হবে, ক্ষমতায় আসবে,
তখন তাদের পায়ের নিচে মাটিটি নরম থাকবে, তারা সঠিক বললেও কিন্তু সিদ্ধান্ত তারা নিতে নিজেরা তো দাবি করছে না, তারা তো তখন তারা বলছে ছাত্র তারা জনতার আন্দোলন। সঠিক সিদ্ধান্ত নিতে, যেমন ডক্টর ইউনূস কিন্তু বলেছেন ছাত্ররা আমার অভিভাবক, তারা যা বলবে তাই করব। কারণটি কি জানেন? ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ উনি জানেন যে ওনাকে আসলে ছাত্ররা বানিয়েছে, এবং উনি যদি ছাত্রদের কথা না বলেন উনি থাকতে পারবেন কিনা জানেন না। সুতরাং এ ব্যাপারে ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন, উনি বয়স্ক মানুষ, সহজ সরল মানুষ, তিনি একদম মুখ ফুটে সত্য কথাটি বলে দিয়েছেন। সুতরাং আপনাকে আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, যে কষ্ট হতে পারে, সময় লাগতে পারে, যতক্ষণ পর্যন্ত জনগণ কারোর প্রতি মুখ তুলে না দাঁড়াবে, যদি না দাঁড়ায়, তাহলে সেই দলকে বা তাদেরকে টিকে থাকা খুবই কঠিন। আপনি একটা কথা খেয়াল করে এর দেখেন মধ্যে আসলে যে অপরাধ কি? তারা তো বলছেই যে ছাত্ররা দাবি নিয়ে মাঠে গেছে, তারা লিড করেছে, সব সমর্থন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সকলের মিলিতেও। এই জন্যই ছাত্র জনতার আন্দোলন বলছে, সবাই মিলে এটাকে আন্দোলন সফল করছে। বিএনপি, জামাত বা অন্য কোনো দল এটার মানে লিড করার কৃতিত্বও নিতে চাচ্ছে না, পুরোপুরি বলছে ছাত্র জনতার অভ্যুত্থান। নিয়েছে, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু বলেছে যে ছাত্রদের আন্দোলনে এই সফলতা আসে নাই, একক তারা বলেছে, একক আন্দোলন। এককভাবে, হ্যাঁ কথাটা ঠিক, কথাটা এভাবে বলেছে, অর্থাৎ তাদেরও বিরাট একটা ভূমিকা ছিল, এটা তারা নিজেরা দাবি করে। সুতরাং সেইভাবে আমাদের দেখতে হবে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, গত 2 দিন আগে একটা জরিপ এসছে, কিন্তু তাতে দেখা গেছে যে সম্ভবত বিএনপি 16 ভাগ, জামাত 13 ভাগ, আওয়ামী লীগ 9 ভাগ, কিন্তু যে সমর্থন এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু আসলে আমাদের রাজনীতির জন্য একটা অ্যালার্মিং। এই কারণেই যে দেশ 34 ভাগ মানুষ চিন্তাই করে না যে ভোটের সাথে তারা সম্পর্ক রাখবে কি রাখবে না, এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আমি জানি না মাত্র 4000 লোকের করা হয়েছে, ফোনের মাধ্যমে করা হয়েছে, এটা কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট আমি জানি না, কিন্তু আমি যেটি জানি, যদি এটির ধারে কাছেও হয়তো বা সত্য নয় বা সঠিক নয়, কিন্তু এটা যদি বিবেচনায় আনা হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব কিন্তু প্রমাণিত হয়। আপনি একটা কথা খেয়াল রাখেন, যে সরকারটি অগাস্ট মাসে আসার পর তাদের জনপ্রিয়তা প্রায় 80-র কাছাকাছি ছিল, এটা উপলক্ষেই এটা দেখা গেছে, সেটা নেমে 54%-এর কাছে চলে এসছে। 15 বছর আওয়ামী লীগ যে জনপ্রিয়তা দিন দিন কমেছে, তারপরও আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে টিকে আছে। কিন্তু এইভাবে যদি জনপ্রিয়তা কমতে থাকে এই সরকারের, যাদের কাছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা এখন 20%-এর বেশি কমেছে, সেটা যদি 15 মাসে কত পার্সেন্টেজে দাঁড়াবে, সেটা আমরা 15 মাস পরেই পরে গিয়ে দেখব। সাবেক প্রধানমন্ত্রী তিনি আরো বলছেন যে যদি তিনি আসলে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাননি, তিনি চাননি যে আরো লাশ পড়ুক। মানে সেই প্রসঙ্গে একটু আপনারা কি মনে করেন যে আসলে কি আর শক্তি প্রয়োগ করার ছিল বাকি? যেটি লাস্ট ট্রান্সক্রিপ্ট যেটি গণভবনের পাওয়া যায়, সেখানে সাবেক পুলিশ প্রধান ছিলেন, সেখানে ছিলেন আর্মি প্রধান, মানে 3 বাহিনীর প্রধান, তাদের সাথে বৈঠক করেছেন, বৈঠক করে বলেছেন পুলিশ তো ভালো করছে, আপনারা কেন পারছেন না? মানে পুলিশ, তখন আমরা দেখেছি পুলিশ সেই মুহূর্তে কেমন বল প্রয়োগ করছে। এবং বিবিসি, মানে বাংলাদেশি গণমাধ্যমের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার সহ আমি অনেকগুলো পত্রিকায় এই একই রকম ট্রান্সক্রিপ্ট দেখেছি যে আরও শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে সামরিক বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে আপনার জীবন বিপন্ন হতে পারে আপনি যদি আরও বেশি সময় এখানে থাকেন, এবং সেই মুহূর্তেই তাকে আসলে চলে যেতে হয়েছে। তিনি ভাষণটিও রেকর্ড করতে পারেন নাই। মানে শক্তি প্রয়োগ করলে আরও ক্ষমতায় থাকতে পারতেন তিনি, বা তিনি সেটি চাননি। আসলে আর কি শক্তি প্রয়োগ তিনি করতে পারতেন? আসলে আপনি যে খবরটির কথা বলেছেন ওগুলো আমিও পড়েছি। আমার মনে দুঃখ লাগে যারা এই কাজটি বলল, যে সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আর্মি বলেন, যেটা তারা 5 তারিখে সকালে বলল, তারা জুলাইয়ের 15 তারিখে এই কথাটি বলতে পারতেন। কিন্তু সত্যিকার অর্থে হালুয়া রুটির জন্য, পদ পদবি পাওয়ার জন্য, পদে থাকার জন্য তারা সরকারের সাথে যুক্ত হয়ে যে ঘটনাগুলি ঘটিয়েছে
তাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না। যখন কোনো সরকারের পতন হয় তখন তার সাথে কিছু সংখ্যক লোক যারা বাঁচতে চায় তারা দুই একজনকে দোষারোপ করে বাকিরা সেই দোষ থেকে মুক্ত হতে চান। কিন্তু আমি মনে করি যারা এর সাথে সরাসরি সম্পৃক্ত বা এরা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। জি, তারা বিচারের আওতায় অনেকেই আসছেন। এই জন্যই আসলে আমি এই প্রশ্নটাই জিজ্ঞাসা করছিলাম যে আরও কি কিছু করার ছিল, আরও শক্তি প্রয়োগ করলে কি আসলে শেখ হাসিনা থাকতে পারতেন, মানে শক্তি প্রয়োগের বাকিটা কোথায় ছিল সেটি আমি আসলে জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন এস আলমের প্রসঙ্গটা, যে এই বিষয়টি আপনি বিবেকের কাছে আপনি নিজেই মানতে পারেন না। মানে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে অর্থনীতির কি ক্ষতি করে দিয়েছে এই সরকার, এই সরকারের আমলে ব্যাংকগুলো একে একে বসে যাচ্ছে। এই কথাটা কি আসলে খুব মানানসই হয় যে ব্যাংকগুলো এই সরকারের আমলে বসে যাচ্ছে? পাচার তো হয়েছে আওয়ামী লীগ আমলে বা তার আগের আমলেও পাচার হয়েছে, বড় অঙ্কের টাকাটা পাচার হয়ে গেছে আওয়ামী লীগের আমলে, এই সরকারের আমলে তো সেই পাচারটা হচ্ছে না। ব্যাংকগুলো বসে যাওয়ার কারণ, সেই দায়টাও কি আওয়ামী লীগ এড়াতে পারে? আওয়ামী লীগ সরকারের কথা বলছি। যখন যে দায় দায়িত্বে থাকে অবশ্যই দায় দায়িত্ব সেই সরকারকে নিতে হবে, কোনো সন্দেহ নেই। এই জন্যই জনগণ তাকে দায় দায়িত্ব দেন। যে ঘটনাগুলো ঘটেছে আমরা শুনেছি, আমি অবশ্য প্রমাণ করতে পারবো না, তাহলে অবশ্যই দায় দায়িত্বে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তারা দায় এড়াতে পারেন না কোনোভাবেই, এবং তাদের যোগ সাজস ছাড়া এই ধরনের ঘটনা ঘটা আসলে সম্ভব নয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে কি শীর্ষ পর্যায়ে কেউ এর জন্য দায়ী করা যায় কিনা? লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ, মানে এটি কি ছোটখাটো চুনোপুটির দায় দায়িত্বের মধ্যে চলে যাবার কথা? আমি কিন্তু চুনোপুটির কথা বলেছি কিনা আমি খেয়াল করতে আপনি পারছি বলেননি, না। আমি আসলে জিজ্ঞাসা করছি, আপনি বলেননি। আপনার কথা তো আমার কথা নয়। হ্যাঁ, মানে আমি আসলে এই জন্যই প্রশ্নটি করছি। আমার কথাটি হচ্ছে আমি যে কথাটি বলবো মনে করবেন ওইটি আমার কথা। একদমই একদমই আমি আপনার মুখে, মানে আমার কথা আপনার মুখে চাপানোর চেষ্টা করছি। আমি এটি বলছি যে এটি কি আসলে চুনোপুটিদের দায়ের উপরে চলে যাবার কথা? মানে লক্ষ কোটি টাকা পাচার যখন হয় তখন কি এটি আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য হ্যাঁ, তার টিম একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। আপনি দেখেন এত শ্যালো নলেজের শ্বেতপত্র বাংলাদেশে এর আগে বের হয়েছে কিনা আমি জানি না। কাউকে দোষারোপ করেনি, কোন পথে গেছে সেটা উল্লেখ করেনি। তারা বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে। আমরা আসলে অনেক বাংলাদেশের জনগণ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে এ কারণেই যে আপনারা অপরাধীদের ধরেন, আপনারা সত্য তথ্য প্রকাশ করেন, কিন্তু আপনারা কি করছেন? আপনারা আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য দায় সারা রিপোর্ট দিয়ে দিচ্ছেন। ওইটার কি কোনো ভ্যালু আছে ওই রিপোর্টটির? আপনাকে যদি আমি বলি যে বলেন আমি এই রিপোর্টটি পেয়েছি, আমি কোন শাস্তির ব্যবস্থা করতে চাই, আমি কার বিরুদ্ধে করব, কার বিরুদ্ধে কি অভিযোগে করব? ওই রিপোর্ট থেকে কিছু পাবেন আপনি? আপনি কিছুই পাবেন না। সুতরাং এই ধরনের গাছাড়া কর্মকাণ্ড, এই ধরনের অগোছালো কর্মকাণ্ড জনপ্রিয়তা কমিয়ে নিয়ে আসছে। জনগণ আজকে রাস্তায় বলছে বাজারে গেলে দ্রব্যমূল্যের জন্য শেখ হাসিনার সময় ভালো ছিলাম। মানে তাহলে মানে আপনাদের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ আমি 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 কিছু বলার চেষ্টা করছি না, আমি বাস্তবতা, বাজারের বাস্তবতা তুলে ধরছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এখন বাজারের বাস্তবতা অনেকের মুখে এই কথা আসতে পারে। জন্য আওয়ামী লীগের সিন্ডিকেটের জন্য প্রতিনিয়ত বিরোধী দল 10 বছর হলো তারা বিরুদ্ধে বলে যাচ্ছে হ্যাঁ দ্রব্যমূল্য বেড়েই চলেছিল, কোনো সন্দেহ নেই এটা জনগণের প্রতি একটা অন্যায় টর্চার। কিন্তু এই 4 মাসের মধ্যেও কি সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি? কোন সিন্ডিকেটকে কোন প্রকার শাস্তি দিতে পেরেছি যদি এক্সিস্ট করে? করতে পেরেছি না? সেটা আসলে 4 মাসের সরকারের অনেক ব্যর্থতা, বারবার এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। কিন্তু এই যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল, ব্যর্থতা নিয়ে আমি কথা বলছি না। আমি বলছি কাউকে আপনি যদি কোনো ব্যাপারে অপরাধী বা অ্যাকিউজ করেন, আপনাকে সেটা প্রমাণ করে করতে হবে। এটা ডিজিটাল যুগ, এটা 1 সেকেন্ডে যে আপনার সাথে কথা বলছি একটু পরে হয়তো যারা দেখার সারা দুনিয়ার মানুষ দেখে ফেলবে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই এখন আর ওই ধরনের কথা বললে চলবে না যেগুলো আমরা প্রমাণ করতে পারি না। জি,
মানে প্রমাণ করার বিষয়ে আইন আদালতের বিষয়ে আমল পরিবর্তনের সাথে সাথে রায় পরিবর্তন হয়, আসামি পরিবর্তন হয়, এগুলো আমরা দেখেছি। আইন আদালত প্রমাণের কথা বলে আসলে জনগণের মনে আপনারা রাজনীতিবিদরা কি প্রভাব রাখেন সেটি আপনারা বিবেচনা করেন। মানে আমি এটি প্রশ্ন করছিলাম যে ব্যাংকগুলো যে দেউলিয়া হয়ে গেল বা বসে গেল, যেটি সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এজন্য মানে প্রমাণের কথা আপনি বলতেই পারেন, কিন্তু দায় আপনারা এড়াবেন কি করে? মানে আওয়ামী লীগ সরকার দায় এড়াবে কি করে? যদি প্রমাণিত হয় অবশ্যই দায় এড়ানো যায় না। এবং ঘটনা যে আর যদি ঘটেছে প্রমাণিত না হয়, আদালতে প্রমাণিত হলো না, তাহলে কি আপনাদের দায় নাই? না, যদি কোনো কিছু প্রমাণ না হয় তাহলে কিভাবে আপনি কাউকে দায় ওই যে দেবেন? 21 আগস্টেও কিছু প্রমাণিত হয় নাই, কারোর দায় নাই, 24 জন মারা গেছেন। আমারও পারসেপশন আছে যে অঘটন ঘটেছে, না হলে ব্যাংকগুলোর এই দুরবস্থা কেন, কিন্তু কিভাবে ঘটলো শুধু আইন না তো, ইনভেস্টিগেশন এটা করেই তো বের করা যায় কারা এর সাথে জড়িত, কিভাবে গেল, এটা ডকুমেন্টেড। এ তো আর 5-10 টাকা না যে পকেটে নিয়ে চলে গেলাম, সেটি কিন্তু এটা কিন্তু লক্ষ কোটি টাকার আপনি ব্যাপার। বলছিলেন হাইকোর্ট বলেছে, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ এত টাকা পাচার হয়ে গেল, এতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেল, কেউ ইনভেস্টিগেট তো করলো না, বরঞ্চ মানে খুব আরামসে। আওয়ামী লীগের তো পতন হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি এই কাজটি এ সরকারও না করে তাহলে জনগণ তাকে তার মানে ভালোভাবে কি নাও এটি নিতে পারে। আপনি মানবেন যে এই কাজগুলোর জন্যই আওয়ামী লীগের পতন হয়েছে? না, এই কাজগুলো শুধু এই কাজ না, তবে জনগণের ব্যাংক লুট নিয়ে যে কথাগুলো বলছেন ক্ষোভ ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই ক্ষোভ ছিল, দুর্নীতি বিস্তৃতি লাভ করেছিল এই নিয়ে ক্ষোভ ছিল, এগুলো নিয়ে যে ক্ষোভ ছিল না সেগুলো কিন্তু আমি একবারও বলছি না। এবং জনগণ কখনোই কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আসলেন ক্ষমতায়, তারা এগুলোর বিরুদ্ধে কথা বলে এসছেন, এসে কিন্তু তারা এগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো যে পদক্ষেপ যার মাধ্যমে খুব একটা সঠিক সুনির্দিষ্ট রূপরেখা, সেটাও কিন্তু আমরা আসলে পত্রিকা পেপার পড়ে যা পাই, টেলিভিশন নিউজ দেখে যা জানি আমি মানে জানি। আপনি এই সরকারের সফলতা দেখতে পাচ্ছেন না, সেটি আপনি বলছেন? এই আমি সফলতা ব্যর্থতার কথা বলি না, তাদের কাছে জনগণকে যে এক্সপেকটেশন ছিল তাদেরকেই বিবেচনায় আনতে হবে, তারা সেটা কতটুকু পালন করতে পেরেছে। জি, জি, আমি সমালোচনা করার কেউ না, জি, তারা আসলে কারণ পারে হচ্ছে যে নাই, তারা আসলে পারে নাই। আর আপনারা আসলে, আপনাদের আসলে আমলে হয়েছে, মানে এই অবস্থান বা এই পতনটার যে জায়গাটা, সেটাই জিজ্ঞাসা করছিলাম যে এই পতনটা, ব্যাংকগুলোর এই হাল আপনাদের আমলে জানাশোনা ছিল, অনেকের মধ্যেই আলোচনা ছিল, কিন্তু কেউ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কখনোই কোনো উদ্যোগ হয় নাই। তাহলে আসলে প্রমাণ হওয়ার কি থাকে, দায় কি করে এড়ান, মানে এড়ায় আওয়ামী লীগ সরকার? সেই প্রশ্নটি বারবার করছি। কিন্তু তাই এড়ানোর কথা বলিনি, আমি বলেছি যে আপনি রাজনীতিতে দোষারোপ অভিযোগের স্থান সব সময় আছে, কিন্তু আমি যে কথাগুলো বললাম, হয়তো বা এই সরকার কোনো পরিকল্পনা করেছে যে কিছু একটা ভালো কিছু করে না, হয়তো আমি জানি না, তারা ধীরে ধীরে করছে, কিন্তু আমি কিন্তু দায় চাপিয়ে দিয়েছি, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব এইটি, কিন্তু যারা এই এই কথাটি বলবেন তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তিনি যে কথাটি বলেছেন সেটা সত্য এবং সেটা প্রমাণিত। এই কথাটি আমি বলার চেষ্টা করেছি। জি, তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এটি সত্য, আর যদি আবার আমল চেঞ্জ হয় তখন আবার দেখা যাবে সেটি মিথ্যা। অনেক কিছুই প্রমাণ হয়, আমল চেঞ্জ হয়ে গেলে ওগুলো আবার উল্টে যায়। তখন 21 আগস্টের বিচারের মামলা হয়ে যাবে। হ্যাঁ, সেটি আমি সেই কথাটাই বলছিলাম না, মানে আমাদের স্বীকার করি, স্বীকার অভিজ্ঞতা তো করি। খুব সুখকর না, ডাক্তার হাবিবে মিল্লাত। না না না, শুনেন, এই যে দেখেন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার ছেলের অপরাধটি সে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে মাফ করে দিয়ে গেল। এর আগেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা উন্নত বিশ্বে দেখেছি। আমি এগুলোকে সাপোর্ট করছি না, আমি বলছি এগুলো অন্যায়, এটা যেন আমাদের দেশে না ঘটে। জি।